পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা, পদ্মা যমুনা সেতুর টোল প্লাজায় গাড়ির সারি। বাংলাদেশ চীন একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই, $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে ঢাকা। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিংয়ের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ এনসিপির, ভোটের পর জুলাই গণহত্যার বিচার হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ। আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, বলছেন নেতারা। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টায় একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভির। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। পথে পথে উৎসবের আমেজ, ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলুস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আগের তুলনায় ভিড় বেড়েছে রেল স্টেশনে। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থান কর্তৃপক্ষের। ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কেও বাড়ছে যানবাহনের চাপ। লম্বা ছুটির প্রথম দিনে মানুষের ঢল নামে নৌপথে। হাকডাক আর লঞ্চের সাইরেনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরে পায় তার পুরনো জৌলুস। দীর্ঘ অপেক্ষার পর ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। রং বেরঙের লাইটে আলোকিত লঞ্চ সন্ধ্যার পর থেকে পূর্ণ হতে থাকে যাত্রীতে। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্য নয়, ঐতিহ্যের বাহন হিসেবেও প্রথম পছন্দ লঞ্চ। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রায় উচ্ছ্বাসের সুর তাদের কণ্ঠে। ভালো লাগছে। আমরা বাসায় যাচ্ছি আব্বু আম্মুর সঙ্গে ঈদ করার জন্য, এবং ফ্যামিলির সবাই ওখানে আছে। খুব বেশি ভিড় আমি বলবো না, যেহেতু একটা সাইড একদমই পদ্মার ওই দিক থেকে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই লঞ্চে একটু রিলিফ পাচ্ছি মনে হয় আমরা। বিকেলে টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অতিরিক্ত ভাড়া এবং বাড়তি যাত্রী নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুই একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মতো ঢুকেছে, একটাকে ফাইন করতে বললাম, করেছে কেন জানি না, করেছে। যদি করে আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কে বাড়ছে যানবাহনের চাপ। কোথাও কোথাও যানজটের কারণে ধীর গতিতে চলছে গাড়ি। শুক্রবার সন্ধ্যার পর নবীনগর চন্দ্র সড়কে দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না ঘরমুখো মানুষের কাছে। সম্পূর্ণ রাস্তা হাইডে আসতেছি, যে আজকে ছুটি দিছে তাই এলো বাড়ি যাইতেছি, গাড়ি পাইতেছি না, এরকম যে অসুবিধা অনেক। ঈদযাত্রার প্রথম দিনেও শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়েছে ট্রেন। নিরাপত্তা বলয় পেরিয়ে ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, পরে তাদের সেখান থেকে সরিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সময় মতো ট্রেন ছাড়াই খুশি যাত্রীরা। বিগত বছরের যে ভিড়গুলো ছিল, এবার ওইরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতে যাচ্ছে আর কি। যখন ঈদের ছুটিতে বাসা যায়, এরকম ধরনের কোনো সময় এত খোলামেলা পাই না, এত ফ্রি। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না, যা টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। যাত্রা নির্বিঘ্নে ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এই তথ্য। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে চীনের কাছ থেকে বিনিয়োগ, ঋণ ও অনুদান হিসেবে বাংলাদেশ $210 কোটি প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। দুদেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয়। শি জিনপিং বলেছেন যে উনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে
ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ, তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। Nepal, Bhutan, landlocked countries, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, sell things to Bangladesh. And suddenly you have a new economic zone. There is no shortage of young people, both men and women. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that in Bangladesh. একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও ওয়াওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনের পর জুলাই গণহত্যার বিচার হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান তিনি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মাধ্যমে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করতে হবে। সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরা তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে, কারণ ভোটের পর বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। ফলে আমরা চাবো আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে যাতে আমরা সামনে আগাই। এ সময় সংস্কারকে এগিয়ে নিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কেউ কেউ ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার মতোই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া নানা চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। আমি লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি, নির্বাচনের দরকার কি, এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, স্পষ্ট মাস তারিখ দিয়ে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে একটি মহল। এই রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আমরা 5ই আগস্টের পর এই মামলার সঞ্চালকের ন্যায় বিচার চাই দেশে, তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ, তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন পূর্ণতা পেলেও জনগণের অধিকার এখনও নিশ্চিত হয়নি। জনগণের ভোটাধিকার নিশ্চিতেই শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বৃহস্পতিবার লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় এইসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। তারা শুধুমাত্র একটি তাদের সাইনবোর্ড, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সময় এম এ মালিক জানান, বেগম জিয়া এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। শিগগিরই ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে ফিরবেন দেশে। হাসিনা ফেসিস্টরা ঠিক সময় মতো দেয়নি। এখন আমাদের নেত্রী এখন এইখানে আসছেন সুচিকিৎসা, আলহামদুলিল্লাহ মাছ বেটার। জুলাই অভ্যুত্থানের অনেক আগে সংস্কার প্রস্তাব দিয়েছেন তারেক রহমান এবং তার হাত ধরে বাংলাদেশের জনগণের অধিকার আদায় হবে বলে দাবি করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মানুষের অধিকার আদায় হবে তখনই যখনই জনগণ নিঃসংকোচিতে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সে তার আগামী দিনে তাকে সেবা করার কাকে সুযোগ দিবে সেটি নির্বাচন করতে পারবে। বিএনপি জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংগ্রাম অব্যাহত রাখবে বলে জানান বক্তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটের 8টি থানা এলাকায় যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য চালু হয়েছে এই সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। এমন সেবাকে স্বাগত জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান মহিলা পরিষদের। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নারীদের হেনস্থা হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের মতো ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে গণপরিবহনে চলাচলরত 94% নারী যৌন নিপীড়নের শিকার। সবাই নিরাপদ না আসলে রাস্তার মধ্যে, আর মেয়ে মানুষ তো অবশ্যই না। এখন একটু অস্বস্তি ফিল হয় যাতায়াত করার সময়, যে কখন কি হয়। নারী হয়রানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় হেল্প নামে নতুন একটি অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে স্টোর থেকে সলিউশন স্পিন লিখলে হেল্প অ্যাপ আসবে, সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা। অ্যাপে রাখা হয়েছে ইমার্জেন্সি বাটন, লিখিতভাবে অভিযোগ দেওয়ার অপশন আছে। অ্যাপসের মাধ্যমে আমাদের হয়রানিগুলো যদি তাদেরকে জানানো যায় এবং যারা অ্যাপসে কাজ করবে তারা যদি ওরকম ভালোভাবে রেসপন্স করে তাহলে তো ডেফিনেটলি ভালো। হেল্পের মিডিয়া কম্পেইনার জানালেন, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ পর্যন্ত রুটের 8টি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। প্রশাসনের কাছে তো তার ওনার লোকেশন চলে যাবে, পাশাপাশি অনেক সময় প্রশাসন রেসপন্স দ্রুত না করতে পারে। সবচেয়ে নিকটবর্তী যে আমাদের বুথটা থাকবে, যে আমাদের ভলান্টারি বুথ, আমরা তাদেরকে মূলত রিচ করব এবং তারা দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে। পুলিশ বলছে অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিক তথ্য হিসেবে বর্ণনা হবে এবং যে কোনো ভিকটিমকে আমরা সেই অনুযায়ী
পুলিশি যে সেবা সেটাও আমরা প্রদান করতে পারব। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় বেড়েই চলছে গণপরিবহনের নারী নিপীড়ন। এই পরিস্থিতিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তারা। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু একজন অপরাধীকে আরও অপরাধী করে এবং যে অপরাধ করে না তাকেও কিন্তু অপরাধ করতে উৎসাহিত করে। এই অ্যাপ করার ক্ষেত্রে একটা সরকারের একটা ভূমিকা রাখতে হবে। অ্যাপে আসা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে মহিলা পরিষদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এখন পর্যন্ত সরকারি 100 কোটি টাকা বরাদ্দের 96 কোটি 67 হাজার টাকা শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় ব্যয় করা হয়েছে। আরও যে টাকা প্রয়োজন তার জন্য ঈদের পর বেসরকারি পর্যায়ে তহবিল সংগ্রহ শুরু করবে ফাউন্ডেশন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি জানান, 836টি শহীদ পরিবারের মধ্যে এখন পর্যন্ত 745টি পরিবারকে 37 কোটি 25 হাজার টাকা দেওয়া হয়েছে। 100 জনের টাকা আইনি এবং পারিবারিক জটিলতায় আটকে আছে। এছাড়া 5596 জন আহতদের জন্য 59 কোটি 41 হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা মোট আহতদের 38.39%। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় প্রতিদিন আহত সেজে প্রতারকরা সহায়তা নিতে আসছে। ভুয়া 4 জনকে আইনে সোপর্দ করা হয়েছে। মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ঈদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, 38.39%। 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার। পবিত্র রমজান মাসের শেষ জুমার নামাজে ঢল নামে মুসল্লিদের। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সহ দেশের সকল মসজিদে জামায়াতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে মোনাজাতে চোখের পানি ফেলে ফরিয়াদ জানান মহান রবের দরবারে। ক্ষমা চাওয়ার পাশাপাশি দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনায়। তোহা খান তামিমের রিপোর্ট। চোখের পানিতে মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ, ক্ষমা, রহমত আর বরকত লাভের আশায় মনের অব্যক্ত ভাষায় আকুতি। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঢল নামে মুসল্লিদের। নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। এর আগে জুমার খুতবায় নানা ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। খুতবা শেষে জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ উপস্থিতি হয় মসজিদে। নামাজ শেষে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। আগামী বছর পাইমো না পাইমো গ্যারান্টি নাই, এই রেখে আজকে জুম্মার সময় আমরা চাই আপনার দোয়া করছি, আল্লাহ তুমি সারা বাংলাদেশের মুসলিমকে হেফাজত করো। সকল ধর্ম বর্ণ সবাই যাতে একসাথে চলতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান। সকল কবরবাসীর জন্য দোয়া চাইলাম। ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, তারা যেন আল্লাহ এই যুদ্ধ বন্ধ করে দেয়। আগামী রমজান মাসে সিয়াম সাধনা পালনের প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে এখনও জমজমাট রাজধানীর মার্কেটগুলো। অনেকে রেডিমেড পোশাকের পাশাপাশি কিনছেন কসমেটিক্স সামগ্রী। আর স্বল্প আয়ের মানুষদের ভিড় ফুটপাতের দোকানগুলোতে। ঈদের আগে পণ্য বিক্রি শেষ করতে দামাদামি নিয়েও তেমন আপত্তি করছেন না বিক্রেতারা। শেষ সময়ের হাকডাক আর ক্রেতাদের আনাগোনায় জমজমাট ঈদ কেনাকাটা। বেতন, বোনাস, ছুটি সবই মিলেছে। এবার স্বাদ আর সাধ্যের মধ্যে পোশাক মেলাচ্ছেন কেউ কেউ। অনেকের নজর জুতা, অলংকার ও কসমেটিক্স সহ দরকারি বিভিন্ন পণ্যের দিকে। জামা কিনেছি, ব্যাগ কিনেছি, কেনা শেষ পর্যায়ে এখন জুতা আর জুয়েলারি কিনবো। আসছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য, গেঞ্জি সব কেনাকাটা হয়েছে। তবে লম্বা ছুটি থাকায় শেষ সময় আশানুরূপ ক্রেতা নেই বলে জানান বিক্রেতারা। সকাল থেকে এরকম কাস্টমার ছিল না, একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে। শুক্রবারে যে পরিমাণ কাস্টমার থাকার কথা ওই পরিমাণ কাস্টমার মূলত নাই। এক একটা মালে কোনোটা 200-100 টাকা লসও বিক্রি করতে হচ্ছে। বিক্রেতারা ছাড়ের কথা জানালেও দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতার। দাম তো একটু বেশিই লাগতেছে, মানে আমরা যে সবসময় কিনি তার থেকে 300-400 টাকা বেশি নিয়ে গেছে। এবারও রোজার শেষ দিনগুলোতে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে রাজধানীর বিপণী বিতানগুলো।
জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন। তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা, বরং বিনিয়োগের টাকা উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। কলকাতার নিউ মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট, যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, আর সেখানেই এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসতে পারেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। সাদার স্ট্রিট, নিউ মার্কেট বা বিভিন্ন ধরনের যত আছে সব বাংলাদেশের লোক না আসলে আমাদের অত উন্নতি হচ্ছে না। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট ও এর আশেপাশের বিভিন্ন রাস্তায় প্রায় 2 থেকে 3 হাজার ছোট বড় দোকান রয়েছে, আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকে। বলতে পারবো না কি হবে না হবে, কোনো বোঝা যায় না, অনেক অবস্থা খারাপ। সরকারি পরিসংখ্যান বলছে, গেল বছর ঠিক এই সময়ে গড়ে 8 থেকে 9 হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক 1 বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 1 থেকে 150 জনে। বছরের ঠিক এই সময় নিউ মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ব্যাংক থেকে চওড়া সুদে ঋণ এনে তবে তাদের ব্যবসায় বিনিয়োগ করেন, আর লক্ষ্য থাকে বাংলাদেশি পর্যটক এলে তবেই ব্যবসায় লাভ তারা ঘরে তুলবেন। তবে বাস্তবতা এবছর ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকরা, আর সে কারণেই এই ব্যবসায় এবার মার খাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত 3 মাসে 3854টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের 13 দিনে খালাস হয়েছে 1959টি গাড়ি। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে 3854টি গাড়ি। এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। এর মধ্যে 1430টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় 1400 ইউনিটের মতো গাড়ি আছে, এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় 300-র মতো। এদিকে আমদানি করা গাড়ি থেকে 748 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তবে ব্যবসায়ীদের দাবি, আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে, তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। কিন্তু গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। ঈদের আগে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। ফরিদপুরের একমাত্র হিমাগারে আলু রাখতে এসে বিপাকে পড়েছেন দূর দূরান্তের ব্যবসায়ী, কৃষক ও ট্রাক চালকরা। সিরিয়াল না পাওয়ায় আলু নষ্ট হওয়ার শঙ্কা তাদের। হিমাগার কর্তৃপক্ষ বলছে, অধিক ফলন ও একসঙ্গে সবাই আলু নিয়ে আসায় বিড়ম্বনায় পড়ছেন তারা। এক ট্রাক থেকে আলু নামাতে নামাতে আসছে আরেকটি। উদ্দেশ্য হিমাগারে আলু সংরক্ষণ করা। ট্রাক্টর, ভটভটি, ভ্যানেও আলু এনেছেন চাষি ও ব্যবসায়ীরা। দিনের পর দিন হিমাগার ফটকের বাইরের রাস্তায় অপেক্ষাও করতে হচ্ছে তাদের।
বেশিরভাগই এসেছেন উত্তরের জেলা থেকে। প্রচন্ড গরমের কারণে তৈরি হয়েছে আলু নষ্টের শঙ্কা। কাঁচা আলু ধরেন যে ক্ষেত থেকে উঠাই নিয়ে এসে এটা তো কোলেস্টর করা লাগবে সাথে সাথে। এখন এখানে যে 4 দিন 5 দিন গাড়ির মধ্যে আলু থাকছে, পৌঁছে যাচ্ছে। সামনে ঈদ, ভাড়া ঠাড়া মারতে পারতেছি না, আলু নিয়ে আসি এখানে মনে করেন ধরা খেয়ে গেছি আমরা। বসে থাকতে থাকতে মানে গাড়ি আমলোড হয় না, এখন যে খাওয়ার টাকা সেটাও আমাদের কাছে নাই। হিমাগার কর্তৃপক্ষ বলছে অধিক ফলন ও একই সঙ্গে সবাই আলু নিয়ে আসায় সৃষ্টি হয়েছে বিড়ম্বনা। যারা আমাদের বড় বড় পার্টি তারা এক ট্রাকের জায়গা 5-7 ট্রাক রাখছে, এই জন্য তো ট্রাকের চাপ বেশি, আমদানি বেশি। ফরিদপুর হিমাগারটি শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত। এতে হিমাগারটিতে 60 কেজি ওজনের 1.5 লাখ বস্তা আলু রাখার সক্ষমতা রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। পবিত্র রমজান মাসের শেষ জুমায় মুসল্লিদের ঢল নামে সৌদি আরবে। বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদুল হারাম। সারা রাত ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মক্কা থেকে আরিফুর রহমানের রিপোর্ট। অশ্রুসিক্ত নয়নে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা, সেই সঙ্গে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি চাইলেন মুসল্লিরা। সংযমের মাসে মক্কার কাবা প্রাঙ্গণে কাঁধে কাঁধ মিলিয়ে শেষ জুমার নামাজ আদায় করলেন লাখ লাখ মানুষ। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নিজের আত্মার শুদ্ধতায় হাত তোলেন মহান আল্লাহর দরবারে। প্রবাসী বাংলাদেশিরা বললেন, লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ আদায়, কাবাঘর তাওয়াফ করা এক অপূর্ব অভিজ্ঞতা। উমরা পালনে যাওয়া বাংলাদেশিরাও জানান তাদের অনুভূতির কথা। রিয়াদ শহর থেকে এই পবিত্র মক্কা নগরীতে পবিত্র উমরা হজ পালন করার জন্য আমরা আসছি। আলহামদুলিল্লাহ উমরা হজ শেষ করলাম। এখন পুরো মুসলিম উম্মাহ তথা এবং আমাদের দেশের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি আমার দেশের জন্য দোয়া করতেছি, সবাই যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারি, দিনের পথে চলতে পারি। ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত রাখার কথাও জানান ধর্মপ্রাণরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পবিত্র রমজান মাসে জুমাতুল বিদার নামাজে মালদ্বীপের বিভিন্ন মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। রাজধানী মালের সহ আশপাশের মসজিদগুলোতে নামাজ শুরুর আগে থেকেই জড়ো হতে শুরু করেন তারা। বিশেষ করে দেশটির জাতীয় মসজিদে দেখা দেয় উপচে পড়া ভিড়। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। জুমাতুল বিদার দিন ধর্মপ্রাণ মুসল্লিরা মালদ্বীপের বিভিন্ন মসজিদে আগে থেকে উপস্থিত হতে শুরু করেন। দেশটির জাতীয় মসজিদ আল সুলতান মুহাম্মদ তাকুরফানু আল আউজামে জুমার আজানের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এদিন জুমার নামাজে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ মালদ্বীপ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটির মোট জনসংখ্যা প্রায় 6 লাখ, যার 1/4 বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়ে আল্লাহর নৈকট্য কামনায় প্রার্থনা করেন। দেশের যে আমেজটা আমরা পাইতাম ঠিক সেটাই অনুভূতি পাচ্ছি, কারণ সব বাংলাদেশিরা এখানে আছে। এখানে লোকাল মানুষের চেয়ে আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি। রোজা রেখে সবার সঙ্গে জুমাতুল বিদার জামাতে শরীক হতে পেয়ে খুশি প্রবাসীরাও। একসাথে প্রায় অনেক বাংলাদেশি আছে, বিদেশিরা সবাই একসাথে নামাজ পড়ি, মনে হয় দেশের একটা ফিল পাচ্ছি। বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতিতে আছে, আমরা যাতে শান্তিতে সবাই বসবাস করতে পারে এবং কি সবাই যাতে শান্তি থাকতে পারে, বাক স্বাধীনতা যাতে সবাই ফিরে পায়, আমরা এই কামনা করি। রমজানের শেষ শুক্রবার আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কান্না জড়িত কণ্ঠে দোয়া করেন মুসল্লিরা। বিশেষ করে নিরীহ ফিলিস্তিনিদের রক্ষা ও বাইতুল মুকাদ্দেস উদ্ধারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। অস্ট্রেলিয়ায় মাত্র কয়েক বছর আগেও শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাতেই দেখা মিলত পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। দেশটিতে ইসলাম ধর্মের অনুসারী বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসবও। এবছর হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখরিত সিডনির উপশহর লিভারপুলের রমজান বাজার। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত এস এম আমিনুল রুবেলের রিপোর্টে।
ধীরে ধীরে অস্ট্রেলিয়ার সিডনিতে বাড়ছে মুসলিম জনসংখ্যা। এর সুবাদে ইসলামের সৌন্দর্য, মহিমা আর উৎসবের সঙ্গে পরিচিত হচ্ছেন স্থানীয়রা। বেশ কয়েক বছর ধরে সিডনির মুসলিম অধ্যুষিত উপশহর লিভারপুলে রমজান মাস জুড়ে বাংলাদেশের ইফতার বাজারের আদলে স্থানীয় সিটি কাউন্সিলের তত্ত্বাবধানে আয়োজিত হয়ে আসছে রমজান বাজার। প্রতি বছর রমজান মাসের বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত লিভারপুলের প্রাণকেন্দ্রে এই আয়োজন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ধর্মনিরপেক্ষ ও মিশ্র সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়ায় দ্রুতই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে রমজান ও ঈদ সহ মুসলিম সংস্কৃতির নানা উৎসব। তারই প্রতিফলন পড়েছে এবারে রমজান বাজারে। আগত দর্শনার্থী ও ক্রেতার চাহিদার ভিত্তিতে এবছর বিভিন্ন মুসলিম দেশের 150-র বেশি খাবার ও পানীয়র স্টল নিয়ে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। প্রতি সপ্তাহে বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত চলে এ আয়োজন। মেলায় এসে স্বল্প মূল্যে পৃথিবীর প্রায় সব মুসলিম দেশের নিজস্ব ঐতিহ্যগত খাবার ও পানীয় স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছে সবাই। এছাড়াও উৎসবের আমেজ দ্বিগুণ করতে প্রতি সন্ধ্যায় থাকে নানা সাংস্কৃতিক আয়োজন। অস্ট্রেলিয়ার জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ। তাদের অনেকেই কোনো ধর্ম অনুসরণ করে না, তবে এদেশের সকল ধর্মীয় উৎসবে অংশগ্রহণ ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাতি হিসেবে অস্ট্রেলিয়ানদের করেছে আরও বেশি সুন্দর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। পবিত্র রমজানে ইতালির রাজধানীর রোম যেন ইফতারের নগরীতে পরিণত। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক ভ্রাতৃত্ব এবং প্রবাসীদের কল্যাণের পথও তৈরি হচ্ছে। প্রতিদিন দেশটিতে কমপক্ষে 50,000 বাংলাদেশি ইফতার মাহফিলে যোগ দিয়ে থাকেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র রমজানের শেষ পর্বে এসে ইতালির রাজধানী রোমকে যেন ইফতারের নগরীতে পরিণত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শহরটির 45টি মসজিদ সহ বিভিন্ন রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে চলছে ইফতারের নানা আয়োজন। ইতালির বিভিন্ন প্রদেশে ইফতার মাহফিলে প্রতিদিন অংশ নিচ্ছেন কমপক্ষে 50,000 প্রবাসী বাংলাদেশি। রোমের রেস্তোরাঁগুলো থেকে আগাম অর্ডার দিয়ে দেশটিতে থাকা মসজিদগুলোতে নিয়ে আসেন ইফতার সামগ্রী। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সাংগঠনিকভাবে ইফতার তৈরির সংখ্যা কম থাকলেও বাংলাদেশি খাবার পাওয়া যায় এমন রেস্তোরাঁগুলোর উপরেই নির্ভর করে থাকেন প্রবাসীরা। ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা জানান, সকল ভেদাভেদ ভুলে এই ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামাজিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে চান তারা। যারা মুসলমান বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে সবাই একত্রিত হয়ে ইফতার করি। তো এই ইফতারের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটা আরও সুদৃঢ় হয়। মানুষের জীবনে তাগিদে অনেক সময় ব্যস্ত থাকলেও এই ইফতারের উপলক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি। রোমের বিভিন্ন ইফতার মাহফিলে গিয়ে দেখা যায় নারী, শিশু সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেন এই ইফতার মাহফিলে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বিমান যাত্রীদের বিলম্বিত ফ্লাইটের ক্ষতিপূরণের নিয়ম কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। নতুন নিয়মে ক্ষতিপূরণের 3 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টায় উন্নীত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। অনেকে বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবেন যাত্রীরা, তবে লাভবান হবে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের গুরুত্বপূর্ণ বাহন হল বিমান। 2025 সাল থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ফ্লাইট যদি নির্ধারিত সময়ের চেয়ে 3 ঘন্টা বা এর অধিক সময় বিলম্ব করে, তাহলে দূরত্ব বেঁধে 250 ইউরো থেকে 600 ইউরো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন প্রতি যাত্রী। এমন নিয়মের কারণে এয়ারলাইন্সগুলো প্রতি বছর গড়ে 3,000 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় এয়ারলাইন্স অথরিটি নতুন নিয়ম চালুর পরিকল্পনা করেছেন, ক্ষতিপূরণের সময় সীমা 3 ঘন্টা থেকে 5 ঘন্টায় উন্নত করা। শুধুমাত্র 2024 সালে ইউরোপে ফ্লাইট বাতিল এবং বিলম্বের কারণে 28 কোটি 70 লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তাদের অনেকেই পেয়েছেন ক্ষতিপূরণ, যে তালিকায় রয়েছে হাজারো বাংলাদেশিও। বিশ্লেষকদের মতে নতুন নিয়মে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার 3 ঘন্টা থেকে 5 ঘন্টায় উন্নত করা হলে এয়ারলাইন্স কোম্পানিগুলো লাভবান হবে। তবে ক্ষতির মুখে পড়বে যাত্রীদের অধিকার এবং প্রশ্নের মুখে পড়বে সেবার মান। এয়ারলাইন্সগুলোর দাবির মুখে নতুন ক্ষতিপূরণ আইন পাশ করতে সব দিক বিবেচনা করবে কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন ইইউ নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। সময় সংবাদ, ইতালি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।